হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে সিলেবাস ভূগোলের, সেই সিলেবাসের জীবমণ্ডল 5th ইউনিটে জীবমণ্ডলের যে সমস্ত প্রশ্ন টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, সেই প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমি যত রকমের পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে এবং তার উত্তর সবই আমি আলোচনা করছি। তো তোমরা একটু মন দিয়ে শোনো, আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে। তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নগুলো আছে মার্কস 1-এর জীবমণ্ডল থেকে। জীবমণ্ডলকে ইংরেজিতে কি বলা হয়? বায়োস্ফিয়ার। প্রাকৃতিক পরিবেশে যে কাঠামো দ্বারা গঠিত সেটা ত্রিস্তরীয়। 1828 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের যে বিজ্ঞানী পরিবেশ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন তিনি হলেন তোমার কার্লাইল। যিনি সজীব উপাদান অধ্যুষিত অঞ্চলকে জীবমণ্ডল বলে উল্লেখ করেন তিনি হলেন তোমার মার্স এবং গ্রোসা। তারপর দেখো, সর্বপ্রথম 1875 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার শব্দটি প্রচলন করেন তোমার এডওয়ার্ড সুয়েস। যিনি জীবমণ্ডলের সংজ্ঞা বিষয়ে বলেন পৃথিবীর যে অংশ জীবের বসবাসযোগ্য তাই হচ্ছে জীবমণ্ডল, তিনি হলেন তোমার কস্ক এবং মুর। নেক্সট হচ্ছে দেখো, জীবমণ্ডল সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে 6 কিলোমিটার। বায়ুমণ্ডল 10 কিলোমিটার বিস্তৃত, কিন্তু জীবমণ্ডল 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে যে গভীরতা পর্যন্ত বায়ুমণ্ডলের মধ্যে জীবমণ্ডলের বিস্তার সেটা হচ্ছে তোমার 7 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার গভীরতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তৃত হলেও যে গভীরতা পর্যন্ত সর্বাধিক বিস্তার ঘটেছে সেটা হচ্ছে তোমার 10 মিটার। তারপরে দেখো, নাসা প্রদত্ত সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে 30 কিলোমিটার। বর্তমান পর্যন্ত জীবমণ্ডলের 3 থেকে 30 মিলিয়ন প্রজাতির মধ্যে যতগুলির নামকরণ হয়েছে সেটা হচ্ছে তোমার 1.4 মিলিয়ন। ওকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন অর্নস্ট হেকেল। এটা ইকোলজি হবে। আধুনিক বাস্তুবিদ্যার জনক হলেন তোমার ওডাম। তারপরে সমগ্র মুখ্য বাস্তুতন্ত্রকে একত্রে বলা হয় যা সমগ্র পৃথিবীর সমতুল্য, সেটা হচ্ছে তোমার ইকোস্ফিয়ার। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির মধ্যে প্রধান হলো তোমার সৌরশক্তি। বাস্তুতন্ত্রের আধার বেশি হলে জীববৈচিত্র্য অনেক বেশি হয়। বাস্তুতন্ত্রের কয়েকটি জৈব উপাদান হলো তোমার প্রোটিন ও কার্বোহাইড্রেট। বাস্তুতন্ত্রের মধ্যে একটি স্বভোজী হলো তোমার সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। সূর্যালোকের উপস্থিতি ব্যাকটেরিয়া রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে সক্ষম সজীব উপাদান হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম। স্বভোজী এবং পরভোজী উপাদানের মধ্যবর্তী উপাদানকে বলা হয় অক্সোট্রফিক। তারপরে দেখো, অসম্পূর্ণ অর্ধপচিত উপাদানসমূহকে যে অণুজীব পুনরায় বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে তাদের বলা হয় ডেট্রিভোর। কিছু মৃতজীবী প্রাণী যারা উদ্ভিদ বা প্রাণীদের আংশিক বিশ্লেষণের মাধ্যমে অর্ধপচিত জৈব পদার্থ তৈরি করে তাদের বলা হয় ডেট্রিটাস। যেসব জলজ প্রাণী সাঁতার কাটার সময় দেহের কিছু অংশ জলের নিচে ও কিছু অংশ জলের উপরে রাখে তাদের বলা হয় নিউস্টন। যে সকল বিয়োজক জীব মৃত প্রাণী ও উদ্ভিদের দেহের জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে তার উদাহরণ হচ্ছে ছত্রাক। যে সকল প্রজাতি বাস্তুতন্ত্রের গঠন, কার্যাবলী ও উৎপাদন বজায় রাখতে অপরিহার্য তাদের অপরিহার্য প্রজাতি বলে, যেমন জু প্লাঙ্কটন। বাধার সম্মুখীন হয়ে সংখ্যায় হ্রাসপ্রাপ্তি হয়ে ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে এমন বিপর্যস্ত প্রজাতির উদাহরণ হচ্ছে রেড পান্ডা। অন্য স্থান থেকে পরিযায়িত হয়ে দ্রুত বংশবিস্তারের মাধ্যমে নতুন এলাকা দখল করা আক্রমণাত্মক প্রজাতির উদাহরণ হচ্ছে তোমার পার্থেনিয়াম। যেসব প্রজাতি পৃথিবীর সমস্ত এলাকাতেই দেখা যায় তাদের বলা হয় কসমোপলিটান। 10 লক্ষ বর্গ কিলোমিটার বেশি জায়গা জুড়ে কোনো বিশেষ জীবের বসতি বিস্তার হলে তাকে বলা হয় অতি বৃহৎ বসতি। একই বাসভূমিতে বসবাসকারী প্রাণী সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন প্রজাতির বিচরণ ক্ষেত্র ও খাদ্যের উৎসস্থলের মধ্যে পার্থক্য দেখা গেলে যে বৈশ্বিক পরিসর সৃষ্টি হয় তাকে বলা হয় ট্রফিক নিচ। কোনো নির্দিষ্ট এলাকায় উদ্ভিদ এবং প্রাণীর গোষ্ঠী নিজেদের এবং পরিবেশের জড় উপাদানের মধ্যে যে সম্পর্কের ভিত্তিতে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলা হয় বায়োম। দুটি বায়োমের মধ্যবর্তী বা প্রান্তিক অঞ্চলে যেখানে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির অবস্থান লক্ষ্য করা যায় তাকে বলা হয় ইকোটোন। নেক্সট হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো বাস্তুতন্ত্রে যখন উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের বিকাশ সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন তাকে বলে ক্লাইম্যাক্স। কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস বার্নেস সর্বপ্রথম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ পদবাচ্যটি ব্যবহার করেন? 1893 খ্রিস্টাব্দে। প্রবাহমান জলধারা সম্মিলিত মিষ্টি জলের বসতিকে বলা হয় লোটিক বা ঝর্ণার বসতি।
তারপর দেখো মহীসোপান অঞ্চলে অবস্থিত সামুদ্রিক এলাকার বাসভূমি বা বাস্তুতন্ত্রকে বলা হয় নেরেটিক বাসভূমি। উন্মুক্ত ভূমিভাগে আগন্তুক প্রজাতি স্থায়ীভাবে অভিযোজিত হয়ে যখন বংশবিস্তার শুরু করে তখন তাকে বলা হয় ইকোসিস। নেক্সট হচ্ছে জীবের দেহাবশেষকে বিয়োজিত করে মৃত্তিকার উর্বরা শক্তি বৃদ্ধি করে ব্যাকটেরিয়া। নিয়ন্ত্রিত পরিবেশে কোনো বাস্তুতন্ত্রের মডেল বা প্রতিরূপ তৈরি করাকে বলা হয় বায়োডোম। পরিবেশের মধ্যে যখন সমসাময়িক পরিবর্তন ঘটে তখন বাস্তুতন্ত্রের ভারসাম্য ভয়ঙ্করভাবে ব্যাহত হলে তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক গোলযোগ। যেসব জীব খাদ্যের জন্য তৃণভোজী জীবের উপরে নির্ভরশীল তাদের অন্তর্ভুক্ত করা হয় তৃতীয় পুষ্টি স্তরে। তৃণভূমির বাস্তুতন্ত্রে উৎপাদক স্তরের উদাহরণ হচ্ছে তোমার ঘাস। যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী এবং মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হয় গ্রেজার খাদ্য শৃঙ্খল। 1942 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাস্তুতন্ত্রে পুষ্টি স্তর বা খাদ্য স্তরের ধারণাটি ব্যক্ত করেন যে বিজ্ঞানী তিনি হলেন লিন্ডম্যান। নেক্সট দেখো আছে বলছে যে খাদ্য শৃঙ্খল তৃণভোজী প্রাণীদের খাদ্য স্তর থেকে বৃহত্তর মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয় তাকে বলা হয় শিকারী খাদ্য শৃঙ্খল। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ প্রথম হচ্ছে 1926 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী ড্যাশ, অর্থাৎ এখানে হবে তোমার মাদিমির আই ভর্নাডস্কি, হ্যাঁ, তার ডে বায়োস্ফিয়ার গ্রন্থে বাস্তুতান্ত্রিক পরিবেশের প্রেক্ষাপটে সর্বপ্রথম বায়োস্ফিয়ার এই ব্ল্যাঙ্কে বসে বায়োস্ফিয়ার পদবাচ্যটি ব্যবহার করেন। বিজ্ঞানী JTV এর মতে জীববিজ্ঞান হলো তোমার সজীব উপাদান সম্বলিত পৃথিবীর এমন একটি অংশ যেখানে জীবন্ত জীবসমূহ মাটি, বায়ু এবং জল এর মধ্যে জৈবিকভাবে বাস করে। অর্থাৎ এই ব্ল্যাঙ্কে বসবে তোমার জল, এখানে বসবে সজীব। তারপর দেখো হচ্ছে জীবমণ্ডল সমুদ্রপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উপরের দিকে, অর্থাৎ এই ব্ল্যাঙ্কে বসবে 6 কিলোমিটার উপরের দিকে বায়ুমণ্ডল পর্যন্ত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 7 কিলোমিটার গভীরতা পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে বিস্তার, অর্থাৎ জীবমণ্ডল উপরে 6 নিচে 7 পর্যন্ত বিস্তৃত, 7 কিলোমিটার। এবার দেখো ড্যাশ পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র অর্থাৎ জীবমণ্ডল, কারণ জীবমণ্ডল সমগ্র জীব এবং অজীব উপাদান এবং তোমার শক্তি উপাদানের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এখানে বসবে শক্তি। নেক্সট হচ্ছে দেখো বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জীববৈচিত্র্যের সমাহার। সেই কারণে বর্তমান পর্যন্ত জীবমণ্ডলে তোমার 3 থেকে 30 মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া যায়। তারপরে দেখো বিজ্ঞানের যে শাখায় জীবের বাসস্থান সম্পর্কে আলোচনা ও জ্ঞান আহরণ করা হয় তাকে বাস্তুবিদ্যা বলে। এখানে ফাঁকাতে বসবে বাস্তুবিদ্যা এবং এই বিদ্যার মূল একক হচ্ছে তোমার বাস্তুতন্ত্র। তারপর দেখো 52তে বলছে যে ড্যাশ খ্রিস্টাব্দে অর্থাৎ 1859 খ্রিস্টাব্দের 24 নভেম্বর ড্যাশ চার্লস ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি রচনা করেন। তারপর দেখো 53 নাম্বারে বলছে 1866 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অর্নস্ট হেকেল তোমার ইকোসিস্টেম পদবাচ্যটি প্রথম ব্যবহার করেন। ওই ইকোলজি তোমার ড্যাশ অর্থে বাসস্থান অর্থে ব্যবহৃত হয়। বাস্তুতন্ত্র এক প্রকার মুক্ত প্রণালী, এখানে ব্ল্যাঙ্কে বসবে মুক্ত, কারণ এই শক্তি এবং পুষ্টিমূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে জীবন্ত জীবের মধ্যে বিনিময় হয়। তারপর দেখো 55 বলছে জনসংখ্যা বাস্তুবিদ্যা হলো তোমার ড্যাশ বাস্তুবিদ্যার, এখানে ফাঁকাতে বসে বাস্তুবিদ্যার এমন একটি শাখা যেখানে প্রজাতির বৃদ্ধি, আবার বলছে জন্মহার, মৃত্যুহার, পুষ্টি ও বিপাক সংক্রান্ত আলোচনা করা হয়। নেক্সট বলছে যেসব সজীব উপাদান ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে তাদের ড্যাশ বলে, এটা হবে আলোকজীবী বলে, এবং যেসব সজীব উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বভোজীদের উপরে নির্ভরশীল তাদের ড্যাশ বলে, এটা হবে পরভোজী বলে। যেসব প্রজাতি পৃথিবীর সমস্ত এলাকাতেই দেখা যায় তাদের ড্যাশ প্রজাতি বিশ্বজনীন প্রজাতি, এবং এর উদাহরণ হচ্ছে তোমার লোইমিয়া মেদুসা, ড্যাশটা হবে লোইমিয়া মেদুসা। এরপর দেখো যেসব প্রজাতি বাস্তুতন্ত্রের গঠন, কার্যাবলী ও উৎপাদনশীলতাকে বজায় রাখতে একেবারে অপরিহার্য তাদের ড্যাশ প্রজাতি, এদের অপরিহার্য প্রজাতি বলে, এবং এর উদাহরণ ড্যাশ মানে সামুদ্রিক বাস্তুতন্ত্রের জুপ্লাঙ্কটন। এবার দেখো 1 বর্গ কিমির কম এলাকা জুড়ে বিস্তৃত ড্যাশ বসতিকে মানে তোমার কাঠ পিঁপড়ের বসতিকে
ড্যাশ বসতি বলে, ক্ষুদ্র বসতি বলা হয়। তারপর দেখো যেসব খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে প্রাথমিক খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ড্যাশ খাদক বলে। তাহলে প্রাথমিক খাদক এখানে হবে প্রাথমিক খাদক, এবং যে খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বলা হয়। তাহলে খাদ্য গ্রহণের ধরন অনুসারে দুই রকম খাদ্য শৃঙ্খল হলো ড্যাশ চারণভূমির এবং বিয়োজক খাদ্য শৃঙ্খল। এবার দেখো বিবৃতিমূলক, এখানে একটা কারণ দেওয়া থাকবে এবং তার বিবৃতি দেওয়া থাকবে। এবার কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সঠিক বিবৃতি সেটা বলতে হবে। এ বলছে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, প্রাকৃতিক পরিবেশের এই তিনটি অংশের সব স্থানেই জীবের অস্তিত্ব দেখা যায় না। কারণ হচ্ছে যেসব স্থানে জীবের জন্ম ও বিকাশের প্রয়োজনীয় উপযুক্ত পরিবেশ রচিত হয়েছে একমাত্র সেখানেই তোমার যেখানে রচিত। দেখো এবারে বিবৃতিগুলো আমরা এবারে আলোচনা করব। আর বলছে যেসব স্থানের জীবের জন্ম বিকাশের প্রয়োজনীয় উপযুক্ত পরিবেশ রচিত হয়েছে একমাত্র সেখানেই জীবের অস্তিত্ব রয়েছে। এখানে দেখো দুটি বিবৃতি সঠিক, অর্থাৎ এই যে দুটো বিবৃতি দেওয়া আছে দুটো বিবৃতি সঠিক, এবং বিবৃতি আর কিন্তু বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে, অর্থাৎ দুটো কিন্তু ব্যাখ্যা সঠিক দেওয়া হয়েছে। এবার দেখো কি আছে, বিবৃতি এ বলছে সমুদ্রপৃষ্ঠের নিচে 7 কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়, ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা পর্যন্ত জীবের সর্বাধিক কেন্দ্রীভবন ঘটেছে। এখানে কিন্তু দুটো বিবৃতি সঠিক, ঠিক আছে, কিন্তু আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু সঠিক ব্যাখ্যা বা সম্পর্ক নেই। এবার দেখো বলছে জীবমণ্ডলের মধ্যে পুষ্টি পদার্থের চক্রাকার আবর্তন ও পরিবহন হয়ে থাকে। কারণ বলছে কি জীবদেহ গঠনের জন্য পুষ্টিমূল্য অপরিহার্য নয়। তাহলে দেখো এখানে এটা সঠিক, অর্থাৎ এটা সঠিক কিন্তু এটা কিন্তু সঠিক নয়। এবার দেখো পরবর্তী বিবৃতি দিয়েছে কি, বলছে যে সময়গত পরিমাপের সঙ্গে বাস্তুতন্ত্রের সম্পর্ক অতি নিবিড়। কারণ কি বলছে সময়ের নিরিখে বাস্তুতন্ত্রকে পর্যবেক্ষণ করা হয়। এখানে দেখো দুটি বিবৃতি কিন্তু সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা কারণ ব্যাখ্যা করে, ঠিক আছে, সঠিক কারণটা ব্যাখ্যা করে। এবার দেখো পরেরটা কি বলছে, যখন সমগ্র কোনো জীব সম্প্রদায় তার পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জনসংখ্যা বাস্তুবিদ্যা বলে। কারণ কি অটো ইকোলজি হলো একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত অধ্যয়ন। এখানে দেখো এটা বিবৃতিটা ভুল, অর্থাৎ এটা হচ্ছে ভুল, কিন্তু আর এটা হচ্ছে তোমার ঠিক। এবার দেখো বলেছে ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি বিয়োজক মৃতজীবী খাদ্য শৃঙ্খলে অবস্থান করে। কারণ কি ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি মৃত প্রাণী ও উদ্ভিদের শরীরের উৎসেচক বা এনজাইম দিয়ে প্রথমে পচিয়ে সেখান থেকে খাদ্যরস শোষণ করে। দুটি বিবৃতি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা দেয়। নেক্সট দেখো বলছে এখানে সুন্দরবনে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীদের বলা হয় আলপাইন গোষ্ঠী। কারণ কি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রাণী ও উদ্ভিদের প্রজাতিকে গোষ্ঠী বলা হয়। এখানে শুধুমাত্র বিবৃতি আটটা হচ্ছে সঠিক, এটা কিন্তু সঠিক নয়। তারপর দেখো আছে 1779 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ইনজেনহাউস সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আবিষ্কার করেন। কারণ কি বিয়োজক হলো অতি ক্ষুদ্র খাদক জীব। এখানে দেখো দুটি বিবৃতি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা দেয় না, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো সম্পর্ক নেই। দেখো জীব গোষ্ঠীর খাদ্যের যোগান সংক্রান্ত স্তর বিন্যাসই হলো পুষ্টি স্তর। কারণ কি খাদকের সম্পর্কের ভিত্তিতেই গড়ে ওঠে খাদ্য স্তর বা পুষ্টি স্তর। এখানে দেখো দুটি বিবৃতি সঠিক এবং আর এ বিবৃতির সঠিক ব্যাখ্যা করেছে। এবার দেখো 71-এ কি বলছে, খাদ্য শৃঙ্খলের নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শক্তি প্রবাহের ধরন একমুখী হয়। কারণ কি খাদ্য শৃঙ্খল সর্বদাই নিরবিচ্ছিন্ন হয়। এখানে দেখো বলছে দুটি বিবৃতি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা করে না। নেক্সট দেখো বলছে বিবৃতি বলছে বায়োস্ফিয়ার কথাটি দুটি শব্দ অর্থাৎ গ্রিক শব্দ বায়োস এবং লাতিন শব্দ স্ফিয়ার থেকে উদ্ভূত হয়েছে। বিবৃতি বলছে জীবমণ্ডল হলো সজীব উপাদান সমন্বিত পৃথিবীর একটি অংশ। এখানে দেখো বলছে কি এ এবং বি দুটি বিবৃতি কিন্তু সঠিক। নেক্সট দেখো বিবৃতি দিয়েছে, বলছে সূর্যের আলো সমুদ্রের যে গভীরতা পর্যন্ত পৌঁছায় সেই পর্যন্ত জীবের অস্তিত্ব। বিবৃতি কি আরেকটা বলছে যে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত জীবের উপস্থিতি। আরেকটা বিবৃতি বলছে জীবমণ্ডল হলো জীব এবং জীবনের ধারক ও বাহক। আরেকটা বিবৃতি বলছে এনভায়রনমেন্ট এর বাংলা শব্দ হলো বাস্তুতন্ত্র। এখানে দেখো কোনটা সত্য এবং মিথ্যা বলতে হবে। এটা সত্য, বি যেটা আছে সেটা কিন্তু মিথ্যা, অর্থাৎ 100 মিটার উচ্চতায় জীবের উপস্থিতি এটা কিন্তু মিথ্যা। সি নাম্বার দিয়েছে জীবমণ্ডল হলো ধারক বাহক, এটা হচ্ছে তোমার মিথ্যা। আর ডিটা না, ধারক বাহক এটা হচ্ছে সত্য, ঠিক আছে, আর ডি যেটা আছে এটা হচ্ছে তোমার মিথ্যা। তাহলে এই হচ্ছে এদের অ্যান্সার। নেক্সট দেখো যেটা আছে
বলছে যে জীবমণ্ডলে জীবের আদান প্রদান ঘটে। তারপরে বলছে জীবমণ্ডল এক প্রকার জীবন্ত প্রণালী, জীবমণ্ডলকে এক প্রকার মুক্ত প্রণালী হিসেবে গণ্য করা হয়, আর জীবমণ্ডল পৃথিবীর একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। এখানে এ যেটা আছে অর্থাৎ আদান প্রদান করে, এটা সত্য। তারপরে বি দেখো জীবমণ্ডল এক প্রকার জীবন্ত প্রণালী, এটা কিন্তু মিথ্যা, তার কারণ এটা হচ্ছে মুক্ত প্রণালী। আরেকটা আছে দেখো সি, বলছে যে জীবমণ্ডল এক প্রকার মুক্ত প্রণালী হিসাবে গণ্য করা হয়, এটা সত্য। অর্থাৎ দেখো পরবর্তী ক্ষেত্রেই সত্যটা দেওয়া আছে। তারপর শেষে যেটা দিয়েছে জীবমণ্ডল পৃথিবীর একটি কৃত্রিম বাস্তুতন্ত্র, এটা কিন্তু মিথ্যা, এটা কৃত্রিম নয়, এটা হচ্ছে তোমার নর্মাল মানে সজীব বাস্তুতন্ত্র। এবার দেখো এখনও পর্যন্ত প্রায় 2 মিলিয়ন প্রজাতির নামকরণ হয়েছে, এটা কিন্তু তোমার মিথ্যা, কেন 1.3 মিলিয়ন। তারপর দেখো জীবমণ্ডলে 3 ধরনের জীবের সজীব উপাদান, যেমন স্বভোজী, পরভোজী, বিয়োজক দেখা যায়, এটা কিন্তু সত্য। তারপর দেখো আছে বাস্তুতন্ত্রের এক সংক্ষিপ্ত রূপ হচ্ছে মহাকাশ, না এটা মিথ্যা। বাস্তুতন্ত্রের পুষ্টিচক্রের মাধ্যমে পুষ্টিমৌলের সংবহন এবং আবর্তন হয়, এটা কিন্তু সত্য। তাহলে এই গেল তোমার এক প্রকার। এবার দেখো তোমার ম্যাচিং দেওয়া থাকে, অর্থাৎ দুটো স্তম্ভ পাশাপাশি দেওয়া হয়, এদিকে মেলাতে হয়। তো প্রথম দেখো যেটা আছে 1 নম্বর বলছে সজীব উপাদান সমন্বিত পৃথিবীর এমন অংশ যা জীবন্ত জীবসমূহ মাটি, বায়ু এবং জলের মধ্যে জৈবিকভাবে বাস করে। এটার সঙ্গে হবে তোমার এটা জেটিভি, অর্থাৎ 1982 সালে। 2 নম্বর যেটা দেওয়া আছে দেখো পৃথিবী ও তার বায়ুমণ্ডলের যে অংশ প্রাণ ধারণের উপযুক্ত তাকেই জীবমণ্ডল বলা হয়, এটা তোমার হবে ডি, অর্থাৎ এইটা বলেছেন তোমার টার্ক। এবার দেখো সজীব উপাদান অধ্যুষিত অঞ্চলকে জীবমণ্ডল বলে, এটা বলেছে তোমার মার্স, ঠিক আছে, এই ডেফিনেশন দিয়েছেন মার্স। আর পড়ে রইলে একটাই, সেটা এটার সঙ্গে হয়ে যাবে। এরপরে দেখো এটা আছে, সেটা হচ্ছে যে তোমার এরপরে আমরা যেটা পরের যে স্তম্ভটা আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। যেমন তোমার ধরো এখানে অবস্থান এবং প্রকৃতি অনুসারে জীবমণ্ডলের পরিধি যে কটি অংশে বিভক্ত, সেটা হচ্ছে তোমার এই কটি অংশে: জীবমণ্ডল, বায়ুমণ্ডলের জীবমণ্ডল এবং স্থলভাগের জীবমণ্ডল। তারপর দেখো 2 নম্বর যেটা দিয়েছে যে বাস্তু পরিবেশতন্ত্রের এক সংক্ষিপ্ত রূপ হলো এটা কোনটা হবে? ডি, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। জীবমণ্ডলের সজীব উপাদানগুলি হলো 3 নম্বর জীবমণ্ডলের সজীব উপাদান হচ্ছে স্বভোজী, পরভোজী এবং বিয়োজক। 4 নম্বরে দেখো 1896 খ্রিস্টাব্দে কার্ল জোসেফ সোটার ও কির্চনার সর্বপ্রথম একটি পদবাচ্য ব্যবহার করেন। তাহলে যেটা পড়ে আছে সেটাই হবে তোমার উত্তর, সিন ইকোলজি। তাহলে এরকম কিছু তোমার ম্যাচিং দেওয়া থাকবে। এরপর দেখো এখানে আছে বাক্যের পুনর্বিন্যাস, অর্থাৎ কিছু কিছু তোমার শব্দ তোমার পুনর্বিন্যাস করতে হবে এবং প্রথমে তার স্টেটমেন্টটা দেওয়া থাকবে। যেমন দেখো এখানে কি বলছে: প্রাণ, কার্যাবলী, জীবনচক্র অনুসারে জড় উপাদানের বৈশিষ্ট্যগুলি সজীব বিকল্প বেছে নাও। এখানে দেখো সজীব বিকল্প হবে তোমার এটা, জড় উপাদানের প্রাণ নেই, বাস্তুতন্ত্রে শারীরবৃত্তীয় কার্য লক্ষণীয় নয়, জীবনচক্র দেখা যায় না, এইটা তোমার হবে সঠিক। তারপর দেখো বলছে এখানে স্ক্যাভেঞ্জার, নিউস্টন, সহায়কভোজী এবং ডেট্রিভোর, এই সকল খাদকের একটি করে উদাহরণ সঠিকভাবে বিকল্পগুলি থেকে পুনর্বিন্যাস করো। দেখো এখানে এটা হবে শকুন, মাকড়সা, ছত্রাক এবং কেঁচো, এটা হবে সঠিক উত্তর। নেক্সট যেটা আছে দেখো এখানে বলছে রেড পান্ডা, একশৃঙ্খ গন্ডার, তারপরে লোইমিয়া মেদুস পান্ডা, উপরের জীবগুলি কোন কোন প্রজাতির উদাহরণ, তার সঠিকভাবে পুনর্বিন্যাস করো। দেখো বিপদগ্রস্ত, অর্থাৎ প্রথম যেটা আছে রেড পান্ডা বিপদগ্রস্ত, তারপরে যেটা আছে একশৃঙ্খ গন্ডার হচ্ছে সুরক্ষা প্রদানকারী, তারপরে লোইমিয়া মেদুস এটা বিশ্বজনীন এবং তোমার পান্ডাটা হচ্ছে তোমার প্রতীকী প্রাণী। এরপর দেখো আছে এখানে উৎপাদক, প্রাথমিক খাদক এবং দ্বিতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক এই পুষ্টি স্তরের উদাহরণ এবং পুনর্বিন্যাস হচ্ছে ঘাস, পতঙ্গ, সাপ এবং নেকড়ে। নেক্সট দেখো এখানে কিছু তোমাদের চার্ট দেওয়া থাকবে, এখানে চার্ট এবং ডায়াগ্রাম ভিত্তিক, অর্থাৎ 3টে জৈব, অজৈব, ভৌত, এই 3টেকে একসঙ্গে কি বলা হয়? অজীবজ উপাদান, অর্থাৎ এই জায়গাতে বসবে তোমার অজীবজ উপাদান। নেক্সট দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এবার সঠিক উত্তরটা বাছতে হবে। এখানে প্রথমে 1 নাম্বার হচ্ছে স্বভোজীটা হচ্ছে উৎপাদক, 2 নাম্বার হচ্ছে প্রাথমিক খাদক, 3 নাম্বার হচ্ছে গৌণ খাদক, আর 4 নাম্বার হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, অর্থাৎ এটাই হবে তোমার অ্যান্সার। এরপর দেখো এখানে খাদ্যাভ্যাসের অনুসারে খাদকের প্রকার: তৃণভোজী, মাংসাশী, এখানে হবে তোমার সর্বভুক, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা দেখো উদাহরণ সহ তোমার এখানে তোমার ভাগ করতে হবে, উদাহরণ অনুসারে খাদকের স্তরগুলি সাজাও, অর্থাৎ খাদকের স্তরটা সাজাতে হবে। তাহলে প্রথমে হবে তোমার উৎপাদক, তারপরে হবে তোমার প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং বিয়োজক। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি আমরা এইটা সাঁতরা থেকে আলোচনা করলাম, প্রামাণিক এবং মৈত্র, হ্যাঁ, সাঁতরা পাবলিকেশন থেকে। এবার দেখো আমরা পরবর্তী যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার
পারুল প্রকাশনী, অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের যে বই আছে সেই বইটা। দেখো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে জীবমণ্ডল। গঙ্গা, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি যে খাদ্য শৃঙ্খল নির্দেশ করে সেটি হলো শিকারী খাদ্য শৃঙ্খল। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী উভয়ই বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল হচ্ছে ইকোটোন। বাস্তুবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন অর্নস্ট হেকেল। উদ্ভিদ এবং প্রাণী জগৎ জলবায়ু এবং মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলা হয় বায়োম। প্রাথমিক খাদকের একটি উদাহরণ হচ্ছে হরিণ। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় নেরিটিক বাস্তুতন্ত্র। বিয়োজকের একটি উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলা হয় স্বভোজী। ব্যাকটেরিয়া এক প্রকার বিয়োজক। তারপরে দেখো নিচের কোনটি খাদ্য জলের বর্ণনা দেয় না। এটা যে জীবজগতের উচ্চ পুষ্টি স্তরের অন্তর্ভুক্ত অনেক খাদক নিম্ন পুষ্টি স্তরের বিভিন্ন জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। জীবমণ্ডলকে বলা হয় তোমার বায়োস্ফিয়ার, ইকোস্ফিয়ার দুটোই, অর্থাৎ বায়োস্ফিয়ার, ইকোস্ফিয়ার এগুলো সবই কিন্তু তোমার জীবমণ্ডলের অন্তর্গত। বায়োম তারপর দেখো বাস্তুতন্ত্রের জীবের স্বাভাবিক আবাসকে হ্যাবিটেট বলে। লিন্ডম্যান কৃত শক্তি প্রবাহের সূত্র কী নামে পরিচিত? 10% সূত্রটা পরিচিত। স্বভোজী বা উৎপাদক বলা হয় সবুজ উদ্ভিদকে। নেক্সট দেখো আছে বাস্তুতন্ত্রে একক জীব প্রজাতিকে নিয়ে আলোচনা করা হয় অটো ইকোলজি। নেক্সট হচ্ছে মাইক্রো কনজিউমার হলো উদ্ভিদ ও প্রাণীর দেহ বিয়োজক। বাস্তুতন্ত্রে যত শতাংশ শক্তি এক পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে স্থানান্তরকালে তাপ শক্তি বা অপাচ্য অংশবিশিষ্ট হিসেবে নষ্ট হয় সেটা হচ্ছে 90%। বাস্তুতন্ত্রে উদ্ভিদ বিকাশের ঊর্ধ্বসীমায় পৌঁছালে তাকে বলা হয় ক্লাইম্যাক্স ভেজিটেশন। খাদ্য শৃঙ্খলে বাঘ, সিংহ খাদক পর্যায়ে মধ্যে পড়ে। বিয়োজক স্তর থেকে ধাপে ধাপে খাদক স্তরগুলিতে শক্তি এবং পুষ্টির প্রবাহকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলা হয়। তারপর দেখো একটি সুসংযুক্ত জালিকাকার খাদ্য শৃঙ্খলকে বলা হয় খাদ্যজাল। শক্তি প্রবাহ পরবর্তী পুষ্টি স্তরগুলিতে স্থানান্তরকালে ক্রমশ হ্রাস পায়। তৃণভোজী থেকে মাংসাশী খাদ্য শৃঙ্খলকে বলে শিকারী খাদ্য শৃঙ্খল। রেড ডাটা বুকে লিপিবদ্ধ হচ্ছে বিপিবর্ণ প্রজাতি। অটোট্রফ হলো সবুজ উদ্ভিদ। যে শ্রেণীর পুষ্টিস্তরের অন্তর্গত জীব সম্প্রদায়ের দেহে ক্লোরোফিল থাকে তাকে উৎপাদক বলা হয়। বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় যে ভূমিকা পালন করে তাকে নিচ বলে। কোনটি ধ্বংস হলে সমগ্র বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম? সেটা হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। তারপর দেখো জীব বৈচিত্র্যের অর্থ হচ্ছে তোমার বিভিন্ন রকমের প্রাণী, বিভিন্ন রকমের উদ্ভিদ দুটোই। এবার দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে। তারপরে দেখো বাস্তুতন্ত্রের সমগ্র জীবগোষ্ঠী এবং পরিবেশের সঙ্গে অভিযোজন মূল্যায়ন করা হয় যে বিদ্যায় তাকে বলা হয় সিন ইকোলজি। তৃণভোজী প্রাণী ড্যাশ শ্রেণীর বা প্রাথমিক শ্রেণীর খাদক। বাস্তুতন্ত্রের পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে তোমার সাকসেশন বা উত্তরণ বলা হয়। পৃথিবীতে প্রথম প্রাণীর আবির্ভাব ঘটেছিল সমুদ্রে। 10% সূত্রের আবিষ্কর্তা হলেন তোমার লিন্ডম্যান। যারা মৃত জীবের দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে বিয়োজক বলে। তারপর দেখো জীবভর হলো জীবদেহের শুষ্ক ওজন। জীবভরটা হচ্ছে জীবদেহের শুষ্ক ওজন, অর্থাৎ জলটাকে বাদ দিয়ে। তারপর দেখো বাস্তুতন্ত্রের শক্তি এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তরকালে 10% তোমার ব্যবহৃত হয়। বাস্তুতন্ত্রে এনপিপি কথাটির পুরো অর্থ হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্ট। নেক্সট হচ্ছে তোমার বাস্তুতন্ত্রে যখন উদ্ভিদ এবং প্রাণীর সম্প্রদায় বিকাশের ঊর্ধ্বসীমায় পৌঁছায় তখন তাকে ক্লাইম্যাক্স বলা হয়। প্রবহমান জলের বাস্তুতন্ত্র ড্যাশ নামে পরিচিত, লোটিক নামে পরিচিত। যে সকল প্রাণী খাদ্য হিসাবে একই সঙ্গে উদ্ভিদজাত ও প্রাণীজাত পদার্থ ভক্ষণ করে তাদেরকে সর্বভোগ বলে। বাস্তুতন্ত্রের পুষ্টি চক্রাকারে প্রবাহিত। জীব সংখ্যা পিরামিডে তোমার উৎপাদক এর সংখ্যা সবচেয়ে বেশি। এরপর দেখো এখানেও তোমার ম্যাচিং দেওয়া হয়েছে। এখানে এ যেটা আছে অরণ্যের বাস্তুতন্ত্র, এটা হবে তৈগা বনভূমি, ঠিক আছে। তারপরে আবদ্ধ জলের বাস্তুতন্ত্র যেটা আছে এটা হবে তোমার লেটনিক বাস্তুতন্ত্র। সামুদ্রিক বাস্তুতন্ত্র যেটা আছে সেটা হবে তোমার মহিষপান বাস্তুতন্ত্র। অতি আর্দ্র অঞ্চলের বাস্তুতন্ত্র যেটা আছে সেটা হবে তোমার তৃণভূমি বাস্তুতন্ত্র। আর শুষ্ক অঞ্চলের বাস্তুতন্ত্র মরুভূমির বাস্তুতন্ত্র। তাহলে এরকম করে কিছু ম্যাচিং তোমাদের করতে হবে। এরপর দেখো এখানে সত্য মিথ্যা কিছু দিয়েছে যে মাংসাশী প্রাণী ও গৌণ এবং প্রগৌণ উভয় খাদকই হতে পারে, এটা কিন্তু সত্য। আর শিকারী খাদ্য শৃঙ্খলে সর্বপ্রথম স্তর বিয়োজক এবং সর্বশেষ স্তর উৎপাদক, এটা কিন্তু ভুল, আমরা বুঝতেই পারছি। এরপর দেখো আছে বিভিন্ন পুষ্টি স্তরে শক্তি প্রবাহ ধাপে ধাপে হ্রাস পায়, এটা কিন্তু সত্য। আবার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, এটাও কিন্তু সত্য। বাস্তুতন্ত্রের শক্তি এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তরকালে 90% ব্যবহৃত হয়, এটা মিথ্যা। 10% ব্যবহৃত হয়। শক্তির স্থানান্তর ঘটে এরূপে সৌরশক্তি প্রাথমিক খাদক উদ্ভিদ, না এটা ভুল আছে, মিথ্যা।
ঠিক আছে। তারপর দেখো বিবৃতি বলছে খাদ্য শৃঙ্খল বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা ঠিক, আবার খাদ্যজাল বিনষ্ট হওয়ার সম্ভাবনা কম, এটাও ঠিক। এটা গেল তোমার। এবার দেখো এখানে কিছু বিবৃতি দেওয়া আছে, বলছে পৃথিবীকে ঘিরে প্রাণের যে পাতলা আবরণ রয়েছে তাকে জীবমণ্ডল বলে, কারণ কি ছোট বড় সকল বাস্তুতন্ত্র মিলিয়েই গঠিত হয় জীবমণ্ডল। এখানে বিবৃতি এ ও কারণ আর উভয়ই ঠিক, এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয় না। এরপর দেখো জীবমণ্ডল উৎপাদক, খাদক এবং বিয়োজক পরস্পর সম্পর্কযুক্ত। এটা এই বিবৃতিটা হচ্ছে তোমার ঠিক, এবং উৎপাদককে ভক্ষণ করে তৃণভোজী, তৃণভোজীকে ভক্ষণ করে মাংসভোজী, এবং উৎপাদক এবং খাদকের দেহাবশেষে বিয়োজন ঘটায়, উভয়ই ঠিক, এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়। এরপর দেখো এখানে এই যে একটা ছবি দেওয়া আছে, এখানে 1, 2, 3, 4-এর সঠিক বিকল্পটি বেছে নিয়ে সম্পূর্ণ করো। অর্থাৎ এখানে 1টাকে কি বলে, 2টাকে কি বলে, 3টাকে কি বলে, 4টাকে কি বলে। তাহলে 1টা যেটা আছে সেটা হচ্ছে তোমার শীর্ষ মাংসাশী, তারপরে 2 নম্বর যেটা গৌণ খাদক এটা হচ্ছে তোমার মাংসাশী, তারপরে এটা হচ্ছে তোমার তৃণভোজী, এটা হচ্ছে তোমার স্বভোজী। ব্যাস, এটা গেল তোমার সিল থেকে। এবার দেখো আমাদের যে রায়ান মার্টিনের যে বই আছে, এই যে রায়ান মার্টিন 60 যে বই আছে, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এখানে কতগুলো সিলেক্টেড আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো প্রথম যেটা আছে সেটা বলছে কে ইকোলজি পদবাচ্যটি ব্যবহার করেন, সেটা হচ্ছে অর্নস্ট হেকেল। হ্যাঁ, বাস্তুতন্ত্রে প্রাণহীন পদার্থকে কি বলে, অ্যাবায়োটিক বলা হয়। তারপর দেখো বেথনেস অঞ্চলের উপরের উন্মুক্ত সমুদ্রকে কি বলা হয়, পিলেজিক। নেকটন বলতে কি বোঝায়, গভীর জলে সাঁতার কাটতে সক্ষম এমন প্রাণীকে নেকটন বলা হয়। ট্রফই শব্দটির অর্থ পুঞ্জি স্তর। কে বা প্রথম বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরের ধারণা দেন, লিন্ডম্যান। তারপর দেখো জীবভর পিরামিডের একক কি, কিলোগ্রাম পার বর্গমিটার পার বছর। ঠিক আছে, এটা হবে তোমার সঠিক উত্তর। নিচের কোন পিরামিডটি মাকু আকৃতির, গাছের খাদ্য শৃঙ্খলের পিরামিডটা হচ্ছে তোমার মাকু আকৃতির। যে খাদ্য শৃঙ্খল অনুখাদক বা বিয়োজক স্তর থেকে শুরু করে বড় প্রাণীতে শেষ হয় তাকে কি খাদ্য শৃঙ্খল বলে, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলা হয়। তারপর দেখো যে সকল অণুজীব অর্ধপচিত উপাদানকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে তাকে কি বলা হয়, ডেট্রিভোর বলা হয়। নিচের কোনটি খাদ্যজালের বর্ণনা দেয়, শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়। এর নেক্সট হচ্ছে দেখো যে সমস্ত খাদক উচ্ছিষ্ট উপাদানকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাকে কি বলে, নোংরা খাদক। হ্যাঁ, কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট কোনো প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হয়, জনসংখ্যা বলে। তারপর দেখো আছে কোনো বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তরের উৎপাদনশীলতা তার পরবর্তী পুষ্টি স্তরের উৎপাদনশীলতার অনুপাতের শতকরা হারকে বলা হয় বাস্তুতান্ত্রিক দক্ষতা। কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত সকল প্রজাতির জীবকে একত্রে বলা হয় বায়োটা। আর দেখো উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশগতভাবে সমধর্মী সুনির্দিষ্ট অঞ্চলকে বায়োটোপ বলা হয়। এরপর দেখো আছে একই জিনগত বৈশিষ্ট্য সত্ত্বেও প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতার জন্য জীবভরের বাহ্যিক গঠনের ভিন্নতাকে ইকা ডার্ক বলা হয়। এরপর দেখো তোমার এখানে শূন্যস্থান পূরণ আছে, বলছে ড্যাশ সম্পর্কের ভিত্তিতে পুষ্টিস্তর, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল ইত্যাদি গঠিত হয়, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে। বায়োম বাস্তুবিদ্যার ড্যাশ শাখার একটি উপবিভাগ, সিন ইকোলজি শাখার একটা উপবিভাগ। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ড্যাশ হয়ে থাকে, একমুখী হয়ে থাকে। শক্তি প্রবাহে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তির স্থানান্তরিত হয় 10%। তারপর দেখো এখানে বাস্তুতন্ত্রের সৌরশক্তির অর্জন, ব্যবহার ও স্থানান্তরের ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া শক্তি প্রবাহ বলা হয়। এরপর দেখো হচ্ছে পৌরবসতি হলো ড্যাশ বাস্তুতন্ত্রের উদাহরণ, কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। তারপর দেখো জীবগোষ্ঠীর খাদ্যের যোগান সংক্রান্ত স্তর বিন্যাস হলো পুষ্টি স্তর। এরপর দেখো আছে বাস্তুতান্ত্রিক পিরামিডের অপর নাম হলো এলন্টনিয়ান পিরামিড। নেক্সট আছে দেখো যে খাদ্য শৃঙ্খল উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী প্রাণী দ্বারা গঠিত সেটি হলো চারণভূমি খাদ্য শৃঙ্খল। দেখো দুটি সন্নিহিত বাস্তুতন্ত্রের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তভাগের দিকে পরিবেশগত পরিবর্তনের জন্য জীববৈচিত্র্য পরিবর্তনের অবক্রমকে ইকোক্লাইন বলা হয়। এই শূন্যস্থানে বসবে ইকোক্লাইন। নেক্সট হচ্ছে জীবের দেহের রাসায়নিক পদার্থের ক্রমবর্ধমান সঞ্চয়কে জীব বিবর্তন বলা হয়। তারপর দেখো পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের প্রভাবে জীবনযাপন, বংশবৃদ্ধির জন্য জীবের অসংস্থানিক এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যকে ধারাবাহিক পরিবর্তন অভিযোজন নামে পরিচিত। তাহলে দেখো এই যতটা পারলাম মোটামুটি আমি তোমাদের সঙ্গে এই শর্ট টাইপ প্রশ্ন সম্পর্কে বা এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।